সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো। সেখানে আজকে দ্বিতীয় দিনে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতির যে চুক্তি বা 14 দফার যে সমঝোতা চুক্তি সই হয়েছিল তা শেষ হয়ে যাওয়ার কথা তিনি বলেছেন। এরপরে তিনি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেগুলো খুবই উদ্বেগজনক। তিনি বলেছেন আজ রাতে ইরানের উপর আরও হামলা হতে পারে, এবং তিনি বলেছেন যে খুবই মৌলিক গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন বিদ্যুৎ এবং পানি শোধনাগারের উপর হামলা হতে পারে। এরপরে ইরানের যে তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপ, তার উপরে গত রাতে হামলা চালিয়েছে এবং আজকে আবার হামলা চালাতে পারে। এরপরে তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন হরমুজ প্রণালী এলাকায় আবার আমেরিকা নৌ ব্লকেড শুরু করতে পারে। সবার জাহাজ চলতে পারবে, ইরানের জাহাজ চলতে পারবে না। এছাড়া এরই মধ্যে ইরানের উপর কিন্তু তেল নিষেধাজ্ঞা আরোপ করেছে, অর্থাৎ ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল গত 17 জুন 14 দফা সমঝোতা সই হওয়ার পর, কিন্তু সেই নিষেধাজ্ঞা আবার বহাল করলো। তার মানে দাঁড়াচ্ছে ইরান কিন্তু এখন আর তেল বিক্রি করতে পারবে না। এরই মধ্যে হরমুজ প্রণালীতে একেবারেই তেল ট্যাঙ্কার চলাচল, তেলবাহী জাহাজ চলাচল কমে গেছে। যেখানে চুক্তি সইয়ের পর গড়পড়তা 32টি করে জাহাজ চলছিল, সেখানে আজকে মাত্র 4টি জাহাজ চলেছে। এর একেবারেই স্বাভাবিক প্রতিক্রিয়া পড়েছে তেলের বাজারের উপরে। তেলের বাজারে গড়পড়তা ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্টার্ন টেক্সাস ইন্টারমিডিয়েট, যেটা এই দুটো মিলে গড়পড়তা শতকরা 5 ভাগ দাম বেড়েছে। তার মানে পরিস্থিতি আবার অনেক বেশি উত্তপ্ত। শুধু উত্তপ্তই না, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে ইরানের উপরে নতুন করে হামলা চালানো হবে এবং হামলা আগের চেয়ে শক্ত হবে, কঠোর হবে, তখন ইরানের পক্ষ থেকে কি বলা হচ্ছে? ইরানের প্রেস টিভি জানিয়েছে একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে যে ইরান এই নীতি গ্রহণ করেছে, আমেরিকা যদি একটা জায়গায় হামলা চালায় তাহলে ইরান দুটো লক্ষ্যবস্তুতে হামলা চালাবে, অর্থাৎ আমেরিকা যে মাত্রায় হামলা চালাবে তার ডাবল হামলা চালাবে ইরান। এটা ইরানের এই মুহূর্তের নীতি। বাস্তবতা হচ্ছে ইরান যখন তার সর্বোচ্চ নেতাকে জানাজা এবং দাফনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ আগামীকাল দাফন, সেই মুহূর্তে আমেরিকা ইরানের উপর নতুন করে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করছে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, এই যুদ্ধ কি ছোটোখাটো পর্যায়ে থাকবে, নাকি ইসরায়েল জড়িয়ে যাবে এবং বড় রকমের সংঘাত শুরু হবে? পিট হেগসেথের ইসরায়েল সফর বাতিল করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সুপ্রিয় দর্শক, এখন আমি এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে ইরানের যে সামরিক প্রস্তুতি এবং ডোনাল্ড ট্রাম্প যে কিভাবে হামলা চালাতে চাইলেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি একদম ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এর পাশাপাশি তেলের বাজার এবং আন্তর্জাতিক বাজার কোথায় যাচ্ছে, কি হতে যাচ্ছে, আবার বিশ্ব অর্থনীতি, সেই বিষয়গুলো আমি খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। একই সাথে আমি এই কথাও তুলে আনার চেষ্টা করব যে পাকিস্তান, বিশেষ করে পাকিস্তান সরকার ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধবিরতির ব্যাপারে যে মধ্যস্থতা করেছে এবং যে সফলতা অর্জন করেছিল, তা কি ম্লান হয়ে যেতে বসেছে, এ বিষয়েও আলোচনা থাকবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনার শুরুতে আমি বলি, তুরস্কের আঙ্কারায়, রাজধানী আঙ্কারায় গতকাল থেকে মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে নানা রকমের কথা হয়েছে। এই সম্মেলনে তুরস্ক আমেরিকার কাছে দাবি করেছে যে তাদের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রি করতে হবে, কারণ তাদের টাকা দেওয়া রয়েছে এবং তুরস্ককে আমেরিকা দিতে চেয়েছিল। সেই চুক্তি করে, ওয়াদা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে কেন দেবে না, এরকম কথা বলেছে। এই ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে যে না, তুরস্ককে F-35 যুদ্ধ বিমান দেওয়া যাবে না, কারণ তুরস্ক আমেরিকার সেই মানের বন্ধু না, ততটা বিশ্বস্ত বন্ধু নয়। তার মানে মাঝে মাঝে যে দোকান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কিছু লক্ষ্য করে কিছু সমালোচনামূলক বক্তব্য দেয়, এই কারণে এরদোগান একদম পরীক্ষায় পাশ করা বন্ধু না। যদিও ইসরায়েলের সাথে তুরস্কের সব ধরনের মোটামুটি লেনদেন চলে, তারপরেও তুরস্ক ইসরায়েলের বা আমেরিকার পরীক্ষিত বন্ধু হতে পারেনি এখনও। কিন্তু এরদোগান এখনও নেটো জোটে থাকেন, তিনি আমেরিকার কাছ থেকে F-35 নেওয়ার চেষ্টা করেন এবং ইসরায়েলের সাথে সম্পর্ক মোটামুটি মেনটেন করেই চলেন। যাই হোক তাই হোক, মধ্যপ্রাচ্য এবং সিরিয়ার পরিস্থিতি কী করে দিয়েছে আপনারা তো সবাই জানেন। সেখানে এই যে আল সারাকে বা জোলানি, তাকে ক্ষমতায় আনিয়ে কি অবস্থা করছে, এবং ইসরায়েল তো সিরিয়াকে প্রায় পুরোটাই কন্ট্রোল করার অবস্থায় চলে গেছে।
এরদোগান যে কি করবেন এবং কি প্ল্যানে আছেন আল্লাহ মালুম, আমরা দেখার অপেক্ষায় থাকলাম। যাই হোক, এই আঙ্কারায় নেটো জোটের শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প তারপরেও বলেছেন যে তিনি তুরস্কের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রি করবেন, এবং দেখা যাক আদৌ তিনি বিক্রি করেন কিনা। কারণ তিনি যা বলেন আর তিনি যা করেন দুটো এক না, এবং তিনি যা বলেন আর তিনি যা করতে পারেন তাও এক না। কারণ ডোনাল্ড ট্রাম্প বলতে পারেন মুখে অনেক কথা, তা কিন্তু সব করতে পারেন না। যেটা ইসরায়েলি আইপ্যাক চায় না সেটা তিনি করতে পারেন না। ইরানের সাথে যুদ্ধের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প না চাইলেও ওরা চায়, এবং ডোনাল্ড ট্রাম্পকে তাই করতে হয়। ব্যাপারটা এরকম। সেক্ষেত্রে তুরস্ককে F-35 জঙ্গি বিমান দেবে কিনা আমরা অপেক্ষা করে দেখি কি হয়। এরপরে এই নেটো সম্মেলনে তিনি গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার বা আমেরিকার নিয়ন্ত্রণে থাকা উচিত বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু সেখানে গ্রিনল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে গ্রিনল্যান্ডের জায়গায় থাকবে, এটা বিক্রির জন্য না, এটা কাউকে দেওয়া হবে না। তার মানে নেটো জোটের ভেতরে যদিও সহমর্মিতার কথা অনেক আছে, অনেক প্রতিশ্রুতি আছে, কিন্তু আসলে নেটো জোট স্বাভাবিক অবস্থায় নেই। নেটো জোটের নেতাদের তিনি ব্যাপক সমালোচনা করেছেন, এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় আমেরিকাকে নেটো জোট কেন সহযোগিতা করেনি সেই ক্ষোভ তিনি ঝেড়েছেন এখানে। তবে যে চূড়ান্ত ডিক্লারেশন হয়েছে তাতে নেটো জোটের সদস্যরা বলেছেন যে হরমুজ প্রণালী একদম উন্মুক্ত থাকা উচিত, এবং সবাই স্বাধীনভাবে এখানে জাহাজ চালাতে যাতে পারে সেই ব্যবস্থা করতে হবে। যদিও ইরান একদম সুস্পষ্ট করে আসতে ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালী অবশ্যই ইরানের নিয়ন্ত্রণে থাকবে, এবং ইরান নির্ধারিত রুটেই জাহাজ চলাচল করতে হবে, তার যেভাবে প্রয়োজনীয় জন্য যুদ্ধ করতে প্রস্তুত ইরান। একদম ইরানের পরিষ্কার ঘোষণা। এটা গেল এক। দুই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে ইরানের উপরে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন, সেই ব্যাপারে বলেছেন যে ইরানের যদি কোনো একটা লক্ষ্যবস্তুতে আমেরিকা হামলা চালায়, তাহলে ইরান আমেরিকার দুটো লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। তার মানে দ্বিগুণ, 1:2। আমেরিকা একটা হামলা চালালে ইরান দুটো চালাবে। তার মানে ইরান এই যে মার্কিন হামলা বা তার সামরিক পরিকল্পনা, তার যত যা কিছু, তার ব্যাপারে ইরান খুবই সতর্ক আছে এবং খুব শক্ত অবস্থানে আছে। কোনো মতেই এখানে নরম কাটবে না, অর্থাৎ আমেরিকার সাথে কম্প্রোমাইজ করবে না, আপোষ করবে না, তাতে তত বড় যুদ্ধই আসুক না কেন। ইরানের প্ল্যান, ইরানের ঘোষণা, ইরানের প্রতিশ্রুতি এইরকম। সাথে সাথে ইরান বলছে যে 14 দফা যে সমঝোতা স্মারক সই হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে, তা মানা আমেরিকার জন্য জরুরি। যদি তারা এই সমঝোতা স্মারক লঙ্ঘন করে তাহলে ইরান তার পাল্টা ব্যবস্থা নেবে। বাস্তব কথা যেটা হচ্ছে, ট্রাম্পের পক্ষ থেকে যে সমস্ত হুমকি দেওয়া হয়েছে এবং ইরানের পক্ষ থেকে যে জবাবি বক্তব্য দেওয়া হয়েছে, তাতে একথা পরিষ্কার বোঝা যায়। আমি সবসময় বলে আসি, আমেরিকার সাথে ইরানের বা ইরানের সাথে আমেরিকার যে দ্বন্দ্ব, ইসরায়েলের সাথে ইরানের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আসলে কোনো কূটনীতি দিয়ে মীমাংসা হওয়ার মতো দ্বন্দ্ব না। এটা একেবারে ভেতরগত দ্বন্দ্ব, আদর্শিক দ্বন্দ্ব, এবং বলা যায় যে জন্মগত দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব কেন? সেই দ্বন্দ্ব যে কয়টা কারণে, তার একটা কারণ হচ্ছে যে ইসরায়েল হচ্ছে আল আকসা দখলকারী একটা দেশ, আল কুদস দখলকারী একটা দেশ। ফিলিস্তিনিদের উচ্ছেদ করে দিয়ে ভূমি জবরদখল করে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠাকারী একটা দেশ। এরপরে আমেরিকা সেই শক্তিকে পেট্রোনাইজ করে এবং সেই শক্তিকে এই মধ্যপ্রাচ্যে আপার হ্যান্ডে তুলে তাকে দিয়ে মধ্যপ্রাচ্য কন্ট্রোল করায়। মধ্যপ্রাচ্যের কোনো দেশকে শান্তিতে থাকতে না দিয়ে ইরানের বিরুদ্ধে ম্যাক্সিমাম আরব কান্ট্রিকে লাগিয়ে দিয়েছে। এগুলো ইরানের অভিযোগ বা প্রেক্ষাপটটা এইরকম। সেক্ষেত্রে ইরানের সাথে ইসরায়েল বা আমেরিকার যে সমস্ত দ্বন্দ্ব, এ শুধু একটা বা দুইটা কূটনৈতিক বৈঠকে শেষ হবে এটা ভাবার কোনো কারণই নেই। এটা প্রকৃতপক্ষে পরমাণু বিষয় নিয়ে মূল দ্বন্দ্ব না, তেল গ্যাস খনিজ সম্পদ এই সমস্ত নিয়ে মূল দ্বন্দ্ব না। সবচেয়ে বড় যে দ্বন্দ্ব, আসল যে জায়গা, সেটা হচ্ছে আদর্শিক। অর্থাৎ ইরানে ইসলামী বিপ্লবী সরকার থাকবে কিনা, ইরানে ইসলামী বিপ্লব টিকে রাখা হবে কিনা, এইগুলো হলো আমেরিকা এবং ইসরায়েলের মূল প্রশ্ন। আর ইরানের প্রশ্ন হচ্ছে এগুলো তো থাকবেই, এইগুলো নস্যাৎ যারা করতে আসবে তাদের এগেনস্টে ইরানের চূড়ান্ত লড়াই হবে, যুদ্ধ হবে। তারা সেইভাবেই সামরিক দিক দিয়ে প্রস্তুতি নিয়েছে। আজ বছরের পর বছর, যুগের পর যুগ কত দেশের সাথে দ্বন্দ্ব সংঘাত হয়, আবার কিন্তু মীমাংসা হয়ে যায়, মিলে যায়। কিন্তু ইরানের সাথে এই মীমাংসা বা মিলে যাওয়ার কিন্তু প্রশ্ন এই পর্যন্ত আসেনি, বরং দিন 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 সেগুলো শক্ত হতে 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 এখন চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছে। এবং আমি সেই কারণে বলি যে
আমেরিকার সাথে ইরানের যে চুক্তি সমঝোতা হয়েছে, এগুলো দিয়ে আমরা আশা করি যে দুনিয়ায় শান্তি আসুক, শান্তি চুক্তি হোক, স্থিতিশীলতা ফিরে আসুক, মানুষ নিরিবিলি বসবাস করুক, আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হোক, সবকিছু ঠিকঠাক হোক। কিন্তু বাস্তবতা হচ্ছে এর পেছনে যে কথা থেকে যায় সবসময়, অন্তত আমার মনের ভেতরে যে কথা থাকে, সেটা হচ্ছে এই আমেরিকার সাথে ইসরায়েলের সাথে ইরানের মীমাংসা হবে না, এবং যা কিছু হওয়ার তা চূড়ান্ত যুদ্ধের ভেতর দিয়েই হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। ফলে এই যে মাঝখানে যে যুদ্ধবিরতি সমঝোতা স্মারক, আবার 60 দিনের ভেতরে নতুন পূর্ণাঙ্গ চুক্তি, ইরানের উপর থেকে এটা সেটা বহু কিছু করবে, আসলে বাস্তবতা হচ্ছে এগুলো বলে কিন্তু করবে না। করলে ইরান শক্তিশালী হবে। সমঝোতা স্মারকের যতগুলো দফা আছে তার প্রত্যেকটা দফা বাস্তবায়ন করলে ইরান লাভবান হবে, ইরান শক্তিশালী হবে। এটা কোনো মতেই ইসরায়েল হতে দেবে না, ইসরায়েল চায় না। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এখন যে ঘোষণা দিচ্ছেন যে ইরানের উপরে আরও কঠোর হামলা হতে পারে, আজ রাতেই হামলা হবে, ইরানের যে ডিস্যালিনেশন যে প্রজেক্ট সেগুলোর উপর হামলা হবে, অর্থাৎ লবণাক্ত পানি প্রক্রিয়া করে পানযোগ্য করে তোলার যে প্রকল্প তার উপর হামলা করবে। দেখেন, একেবারেই মানবিক ব্যাপার। এইটা কি সামরিক লক্ষ্যবস্তু হওয়া উচিত? তার পানি লবণাক্ত মুক্তকরণের যে প্রজেক্ট, এটা কি সামরিক লক্ষ্যবস্তু হওয়া উচিত? আমেরিকা তার উপর হামলা চালাবে। তার মানে কি ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়ে যে দেশের জনগণের উপরে একটা শাস্তিমূলক ব্যবস্থা নিতে চায়। তো যার কারণে ইরানকে অবশ্যই এখানে পাল্টা ব্যবস্থা নিতে হবে। ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়া তার মানে ইরানকে মার দেয়া। আমাকে আপনাকে যদি কেউ মারতে আসে তাহলে সেটা অপমান না? এই অপমান কি ইরান চুপচাপ বসে বসে দেখবে, সহ্য করবে? তা মোটেই না। ফলে অনেক বড় যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কা তৈরি হলো, এবং এই আশঙ্কাকে সামনে রেখে, মাথায় রেখে ইরান তার প্রস্তুতিটা সেইভাবেই নিচ্ছে। যদিও ইরানের সর্বোচ্চ নেতার জানাজা দাফনের অনুষ্ঠান চলছে, কিন্তু তার যুদ্ধ প্রস্তুতিও কিন্তু থেমে নেই। ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাফ গতকাল কিন্তু পরিষ্কার করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যারা এই ধরনের যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, বা ইরানের সর্বোচ্চ নেতাকে যারা হত্যা করেছে, বা ইরানের জনগণকে যারা হত্যা করেছে, তাদের কাউকেই বিচারের আওতায় আনতে কুণ্ঠাবোধ করবে না। ইরান চেষ্টা করবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আর ইরানের সামরিক কমান্ডাররা তো বলছেই যে বিন্দু মাত্র ভুল হিসাব নিকাশ করলে আমেরিকাকে তার জবাব পেতে হবে ইরান থেকে। তার মানে নতুন করে আমি একদম পরিষ্কার হচ্ছি, বা আমার দৃঢ় বিশ্বাস হচ্ছে যে আবার আমেরিকা এবং ইরানের সাথে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এবং এই যুদ্ধ শুরু হলে হরমুজ প্রণালী বন্ধ হবে। হরমুজ প্রণালী বন্ধ হলে আবার তেলের বাজার অস্থিতিশীল হবে, গ্যাসের দাম বেড়ে যাবে, আন্তর্জাতিক অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে, অস্থিতিশীল হবে, স্টক মার্কেটে ধস নামবে। এরপরে আমাদের মতো তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশ আছে তারা সবচেয়ে বড় বেশি ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে। আমাদের যে সমস্ত জনশক্তি রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, তারা ঝুঁকির মুখে পড়বে, তারা কষ্টের মধ্যে পড়বে, এবং তাদের চাকরি, তাদের কর্মসংস্থান নষ্ট হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থেকে যাচ্ছে। এছাড়া পাকিস্তান, কাতার বা আরও যে সমস্ত দেশ এই যুদ্ধবিরতির ব্যাপারে মধ্যস্থতা করেছিল, তাদের জন্য এখন মানসম্মানের ব্যাপার হয়ে গেল। কারণ আমেরিকা যখন এই চুক্তি রাখছে না, ভেঙে দিচ্ছে বা ভেঙে দেওয়ার কথা বারবার বলছে, তখন তাদের জন্য একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে গেল। তারা এত চেষ্টা তদবির করে একটা চুক্তি করলো, এবং চূড়ান্ত চুক্তির দিকে যেখানে যাচ্ছিল সেই জায়গায় আবার এখন নতুন করে যুদ্ধ, এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হলো ডিল ইজ ওভার, চুক্তি শেষ। এখন নতুন করে আজকে একদম ঘোষণা দিয়ে ইরানের উপর হামলা চালানোর কথা বলছে। তাহলে এই যে যারা মধ্যস্থতা করেছিল তাদের মুখ থাকে কোথায়? এটা তো প্রেস্টিজের ব্যাপার। এবং পাকিস্তান যে এই যুদ্ধবিরতির চুক্তি করিয়ে, মধ্যস্থতা করিয়ে একটা কূটনৈতিক একটা বিশাল সফলতা অর্জন করছিল, এই সফলতা আসলে কেউ কেউ পছন্দ করছে না। এটাও আর একটা বাস্তবতা। এবং যারা যারা পছন্দ করছে না তার ভিতরে একদম সরাসরি বললে ভারত এবং ইসরায়েল আছে। সেক্ষেত্রে ইরান এবং আমেরিকার মধ্যকার এই উত্তেজনা নিয়ে পাকিস্তান এখন একরকমের বাজে অবস্থার ভিতরে পড়েছে, একটা মান সম্মান চলে যায়, এরকম একটা অবস্থার ভেতরে পড়েছে। সুপ্রিয় দর্শক, চলমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখন আসলে খুব বেশি কিছু করার নেই। তবে একটা কাজ করা যায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মাঝে মাঝেই ডোনাল্ড ট্রাম্প আলোচনা করেন এবং পুতিনের কথা বেশ শোনেন। পুতিন এবং চীন যদি ডোনাল্ড ট্রাম্পকে চেপে ধরে তাহলে চুক্তি বাস্তবায়ন করতে বাধ্য হবে, এবং নতুন করে আর যুদ্ধের আশঙ্কা তৈরি হয় না। তবে তারা করবেন কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এই কারণে আমি সবসময় বলি যে প্রেসিডেন্ট পুতিন এই এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করে দেওয়ার জন্য, বদলে দেওয়ার জন্য একটা বিশেষ মিশন পরিচালনা করছেন। তার সাথে যুক্ত আছে ইরান এবং চীন।
সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যত ভুল করবে, যত যুদ্ধ করবে, যত মিসক্যালকুলেশন করবে, যত ইরানের সাথে দ্বন্দ্বে যাবে, ততই এই এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা পরিবর্তনের প্রক্রিয়া গতিশীল হবে। সেক্ষেত্রে প্রেসিডেন্ট পুতিন আসলে ডোনাল্ড ট্রাম্পকে থামাতে চাইবেন কিনা সেটা একটা ব্যাপার। যদি ডোনাল্ড ট্রাম্পকে থামাতে চাইতেন তাহলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর ইউক্রেনের যুদ্ধ কিন্তু বন্ধ হয়ে যেত, কিন্তু তা হয়নি। সেক্ষেত্রে বিশ্বে একটা বড় পরিবর্তন আনতে হলে আমেরিকার সামরিক শক্তি দুর্বল করতে হবে। আমেরিকার সামরিক শক্তি দুর্বল করতে হলে যুদ্ধ প্রয়োজন। হয়তো সেই দিকেই থাকছে বা সেই দিকেই হাঁটছে সব। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনারা কি মনে করছেন এই যে ইরানের উপরে আবার নতুন করে তেল নিষেধাজ্ঞা দিল, অর্থাৎ ইরান তেল বিক্রি করতে পারবে না, তাতে ইরান কি অন্যদের তেল এই হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে? তাহলে ইরান যদি কারো জাহাজ যেতে না দেয় তাহলে ইরানের জাহাজও যেতে দেবে না আমেরিকা। ঘোষণাটা এইরকম। এই অবস্থায় হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবার বড় সংঘাতের দিকে দুই পক্ষ যাচ্ছে কিনা আপনাদের কি মনে হয়? ইরান কিন্তু বলেছে আমেরিকা একটা হামলা চালালে ইরান দুইটা হামলা চালাবে। সেক্ষেত্রে আপনাদের পর্যবেক্ষণ, বিশ্লেষণ বা মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।